এটা যদি পেইড ব্যাচ হতো তাহলে অনেকেই জয়েন করতো বা গুরুত্ব ঠিকই দিত, কিন্তু ফ্রি বিষয় তো আমি এর আগে বলছিলাম যে ফ্রি জিনিসের মূল্যায়ন হয় না। তারপরে আপনারা যারা জয়েন দিয়েছেন তাদেরকে খুবই ধন্যবাদ, কারণ আপনারা গুরুত্ব সহকারে জয়েন দিয়েছেন। খুব বেশি সময় নষ্ট করবো না আপনাদের, অল্প কিছু বিষয় এবং কিছু বিষয় পড়া দিয়ে আপনাদের আজকের মিটিংটা শেষ করব। আচ্ছা, আমাদের মধ্যে আজকে একজন জয়েন আছেন, তিনি হচ্ছেন আমারই এক ভাই, পরিচিত একজন কলেজ প্রভাষক। উনি নিজের কিছু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনাদের ইন্সপিরেশনমূলক একটা কথাবার্তা জুনিয়র শিক্ষক লিখিতর ব্যাপারে উনি কিছু কথা বলবেন। ভাই, আপনি আনমিউট হয়ে আপনি কিছু কথা বলেন এদের উদ্দেশ্যে। জাস্ট ওয়েট, ভাইয়ের মনে হয় একটু মাইক্রোফোনের সমস্যা আমি দেখছি। আপনি হোস্ট ছিলেন যখন ওই মিউট ছিল, তো ওই জন্য মনে হয় উনি ট্রাই করছিল, পারে নাই। এখন পারবে আশা করি, আর বাকিরা আমরা মিউট থাকবো আর কি। হ্যাঁ, আমি আনমিউট করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে কি? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আপনি শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান। আমি টিএনটি কলেজ ঢাকাতে লেকচারার হিসাবে আছি। তো আমি 14তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছিলাম, আর দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছি আর কি 2019 সালে। তো এখানে যেটা যে সবাই আসছে আমার অনেক স্নেহভাজন এবং আচ্ছা, আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক নাকি? জি, অবশ্যই আমরা ওয়েট করছি, অসুবিধা নেই। জি, অবশ্যই সেসব। তো আজকে যে আমার যে অনেক স্নেহভাজন যে ছোট ভাই মোহাম্মদ রকি, ও আমাকে, ওর সাথে আমার যথেষ্ট হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বেশ আগে থেকেই। আহ, বেশ বলতে বেশ অনেক দিন হলোই। তো ওর সাথে যে আমার যে অনেক সম্পর্কের মূলের কারণটাও হচ্ছে এই আহ, নিবন্ধন সংক্রান্ত বিষয়। এবং সে অনেক মানে তীব্র আগ্রহ এবং সবসময় এ ব্যাপারে তার মাঝে মনের মাঝে এবং তার কি বলে যে স্বপ্ন বা স্বপ্নচারী যখনই হোক তখন তার এই মাঝে এই বিষয়গুলো আমি সবসময় লক্ষ্য করি, মানে এত স্পৃহা যে আমি মাঝে মধ্যে একটু আশ্চর্যই হয়ে যাই। তো এটা একটা ভালো দিক, মানে এখন সাউন্ড যে একটু কম আসতেছে, মেবি হেডফোনটা একটু আপনার থেকে দূরে, একটু কাছে রেখে বললে শুনতে ভালো হবে। শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আহ, তো যে আমার যে ছোট ভাই এবং বেশ ঘনিষ্ঠতা তার সাথে, এবং সে যে এই যে নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে, মানে শুধু বিষয় না, মানে এটা হচ্ছে তো আসলে মূলত বিষয় নির্ভর করে না, এটা হচ্ছে যে আমাকে সেখানে পূর্ণতা পেতে হবে। সে পূর্ণতা পাওয়ার জন্যই কিন্তু সে একদম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার সাথে প্রায় যখনই কথা হয়, মেসেঞ্জারে হোক
আ আর যেভাবেই হোক সবসময় কিন্তু এই বিষয়গুলো নিয়েই মানে ঘুরে ফিরে কথা ওঠে যে, "ভাই আপনি কিভাবে করলেন?" আমি আমি সবসময় এ বিষয় নিয়ে আমার যতটুক ইয়ে আছে মানে কি বলে? বলার মতো আ বা জানানোর মতো সেগুলো আমি বলতে এবং জানাতে সবসময় সচেষ্ট হই। এবং সে আমাকে জানালো যে সে একটা এরকম উদ্যোগ নিয়েছে যে সবার সাথে যতগুলো এই যে আপনারা যতগুলো জন আছেন তারা আরকি নিবন্ধনের লিখিত পরীক্ষা সম্ভবত নাকি? জি ভাই, লিখিত জুনিয়র শিক্ষক লিখিতর ব্যাপারে কিছু হ্যাঁ, দিক তো নির্দেশনামূলক কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে লিখিতর ব্যাপারে এটা আ মানে সে আমাকে সবসময় কিন্তু সবসময় না এই যেটা এটা আমাকে বলল এবং এ ব্যাপারে সে বলল যে, "ভাই আপনি যদি একটু থাকেন।" তো আমি বললাম যে, "ঠিক আছে আমি যদি ওই সময়টায় যদি বিদ্যুৎ না যায়, বিদ্যুৎ গেলে তো আবার হচ্ছে ইয়া মানে নেট-টেট বন্ধ হয়ে যায় আরকি ওয়াইফাই।" যাই হোক তো বললাম যে, "থাকবো।" তো এই যে ওর যে স্পৃহাটা এটা কিন্তু শুধু ওর একার জন্য না, এটা সবার জন্যই সার্বিক একটা প্রচেষ্টা। আর এই প্রচেষ্টাগুলো সমাজের বিভিন্ন ভালো মানুষের অন্তত ভালো কর্ম যারা করতে চায় বা অন্যের ভালো চায়, সেরকম কিছু মানুষের মধ্যে থেকে উঠে আসে। হয়তো আমরা অনেক সময় হেলায় হারায় ফেলি বা কিন্তু পরে আমাদের কিন্তু আফসোস করতে হয়। এই মিটিংটা লাইনে আসার পরেও আমার এক ছোট ভাই আমরা একসাথেই থাকতাম। ও আ মানে আমার রিলেটেড টাইপের একটা সাবজেক্ট যেমন আমি বোটানিতে আছি, ও জুলজিতে। এখনই আসছিল। তো এখনই এসে ওই কিছু বিষয়গুলো সে আ শেয়ার করল যে, "ভাই এইভাবে লিখব কিনা?" তো ওই বিষয়গুলোই বা গত পরীক্ষাতে সে লিখছিল কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা হলো। তো আমি খুব বেশি ওকে সময় দিতে পারিনি। আমি ভাবলাম যে যেহেতু এই মিটিংটায় আছি তো ও পরে বুঝতে পেরে আরকি কিছুক্ষণ সময় নিয়ে পরে গেল। ওরও তো পড়াশোনা করা লাগবে। তো যাই হোক, এই যে স্পৃহাগুলো এটা কিন্তু আ এখন যে পর্যায়ে আমার মনে হয় যে সবাই যদি একটু মনোযোগ দেয় তাহলে কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাকরির যে প্রেক্ষাপট কিন্তু এখন এক্ষেত্রে আমার মনে হয় যে কে কি বলল সেটা অত আ না দেখে নিজের আ আগে একটা কর্মসংস্থান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এখন যে নিয়োগগুলো হচ্ছে এই যে এনটিআরসির মাধ্যমে এখান থেকে কিন্তু কোনো রকম মানে কোনো আর্থিক ব্যাপার থাকে না। কিন্তু আগে যেগুলো থাকতো সেগুলো কিন্তু আ মানে নিয়োগে নানা রকম কথাবার্তা শোনা যেত। এখনো শোনা যায় যেগুলো কমিটির মাধ্যমে নিয়োগ হয়। তো এখন যে এই নিয়োগগুলো স্বচ্ছতার হওয়ার কারণেই কিন্তু সবাই এদিকে ধাবিত হয়েছে। আমি নিজেও সরকারি একটা চাকরি করতাম কিন্তু, হ্যাঁ? অফিসে। তো পরে আমি এটাতে আসছি। আ কেউ আ এটা সমালোচনা করছে। যাই হোক আলোচনা সমালোচনা থাকতেই পারে। তবে আমার ভালো লাগছে। এ কারণে শিক্ষাক্ষেত্রে আসার পরে ভালো বোধ করি আরকি। যথেষ্ট ভালো বোধ করি আলহামদুলিল্লাহ। তো না এখন যে সময়গুলো আমার মনে হয় যে লিখিতর জন্য একটু আ সৃজনশীলভাবে সবাই মিলিত হয়ে বিভিন্ন রকম অনেক সময় যেমন আ একেকজনের কাছ থেকে একেকটা আ ইয়া আসে, মানে বুদ্ধি আসে বা একেকটা আ কি বলবো? যে একেকটা উপায় বা কোনো একটা প্রবলেম হলো আমি কার কাছে শেয়ার করব। তাইলে একটা গ্রুপের মাধ্যমে যখন রকি করার চেষ্টা করছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু একটা অনেক সহজ একটা বিষয় হয়ে যাচ্ছে এবং সবার জন্য কিন্তু অনেক আ সেটা মনে হয় যে অনেক কার্যকর হয়ে যাচ্ছে। কারণ ভালো একটা মার্কের জন্যই কিন্তু অনেক কম বেশি হয়ে যায়। বা আমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নাও আসতে পারি বা একদম ইয়েতে নাও মানে সিরিয়ালে নাও আসতে পারি। যত মার্ক তোলা যাবে তত কিন্তু সেটা ভালো হবে এবং সেটা আম মানে নিজের চয়েসের মধ্যে বা আয়ত্তের মধ্যে থাকা এবং এখানে কিন্তু ৯০, ৯৫, ৯৭ নাম্বার উঠানো কিন্তু আ অনেক কঠিন ছিল না। এখন সিলেবাসটা একটু আলাদা করছে। হয়তো নাম্বার একটু আগের চেয়ে কম কিছু বা হতে পারে সেটা ঠিক আছে। কিন্তু আরেকটা সুবিধাও আছে যে আগের যেমন একদম এক ন আ কি বলে ৫ম থেকে যতগুলো আ আ কি বলে যে ৫ম থেকে যততম নিবন্ধন হইছে সবগুলোরই জাতীয়ভাবে সিরিয়াল করে বয়স ৩৫ থাকলে সে আবেদন করতে পারত। এখন কিন্তু এই বিষয়টা নাই। সুতরাং এখন মানে যদি একটু ভালো করা যায় তাইলে কিন্তু অনেক সুবিধা আরকি। মানে যথেষ্ট সহজ হয়ে গেছে বিষয়টা। প্রতিযোগিতা যথেষ্ট খানিকটা কমে গেছে। সুতরাং উম আমি নিজেকে যদি ১ মার্ক বেশি উঠাতে পারি, সুতরাং ওই ১ মার্কেই কিন্তু আমি অনেকজনের চেয়ে এগিয়ে থাকলাম।
তো এটা কিন্তু একটা বিষয়, এবং এই বিষয়গুলো করার জন্য যেটা হচ্ছে যে পড়া তো পড়তেই হবে। সবাই যার, যার মতো নিজেরকেই পড়তে হবে। না পড়লে, না লিখলে তো আমি লিখতে পারব না পরীক্ষার খাতায়। তো অনেক ক্ষেত্রে হয় কি যে গ্রুপ স্টাডির ফলে এবং এই যে সম্মিলিত একটা স্টাডি করার ফলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, এবং বিভিন্ন যে সমস্যা থাকে সেগুলো দূর হয়ে যায়। আবার আ ও কিভাবে পড়লো বা কতটুক পড়লো বা কতটুকু অগ্রগতি হলো, তখন কিন্তু নিজেদের মধ্যেও আ আমার মনে হয় যে জানার, বোঝার আ আরো বেশি সুযোগ হয়ে থাকে আরকি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, ভাই। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা। তো এজন্য আমার মনে হয় যে এই উদ্যোগে অ্যা শামিল থেকে সবার সাথে সম্মিলিতভাবে সেই প্রচেষ্টা চালানো আমার মনে হয় যে অনেক ভালো ফলদায়ক হবে ইনশাআল্লাহ। তো এটা আরকি মূল বিষয়। তো আমার মনে হয় যে আপনারা সবাই যদি সেটা আ এই সম্মিলিতভাবে যেটা রকি করতে চাচ্ছে বা অলরেডি সবাইকে নিয়ে একটা আন্তরিক পরিবেশের সৃষ্টি করছে। তা যারা যুক্ত হয়েছেন তারা আপনারা করবেন এবং অন্যদের সাথে নিয়েও করবেন। কারণ একটা জিনিস কি যে হয়তো ওকে বাদ দিলে বা ওকে ইয়া করলে আমি এগিয়ে যাবো, এরকম কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে রিজিক সে লিখিত আরকি। আল্লাহ মানুষ সৃষ্টির, রুহ সৃষ্টির ৫০,০০০ বছর আগেই লিখিত রেখেছেন। কিন্তু আমরা জানি না যে আমাদের কোথায় আছে সেটা। আমাদের প্রচেষ্টা কিন্তু চালাতে হবে। সুতরাং এই প্রচেষ্টা চালানোর জন্য আমার মনে হয় যে এম মানে হিংসাত্মক বলব না, ঈর্ষা বা পরশ্রীকাতরতা পরিবেশেও কিন্তু অবকাশ নেই। বরং সবাই একত্রিত হয়ে না, দুঃখিত কেউ যদি আবার কিছু মনে করেন, আমি এটা আরকি ওইভাবে বলতে চাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি যে বাই চান্স যদি কেউ এরকম মনে হয়েও থাকে, তাইলে কিন্তু সেরকম মনে করার কিন্তু কোনো অবকাশ নাই আরকি। তো আ যেটা হচ্ছে যে সবাই সম্মিলিত করলে আমার মনে হয় যে ফলাফলটা আরো বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা আমার ব্যক্তিগত মত আরকি, হ্যাঁ? তারপরেও একেকজন তো একেকভাবে উপস্থাপন করবেন। কিন্তু আ একেকজন একেকভাবে পড়বে, উপস্থাপন করবে। এটা তো ভেরিয়েশন ছিল, থাকবে সবসময়। কিন্তু তারপরে মধ্যে যে একটা সমন্বিত যে একটা মানে একটা ও পড়ছে কিভাবে বা উনি এতটুকু পড়লো, সুতরাং আমাকেও কিন্তু এতটুকু কভার করতে হবে বা এইভাবে এগোতে হবে। যেহেতু সময় তুলনামূলক যথেষ্ট এখন আছে, আবার একদমই কম সেটাও না, আবার একদম অনেক বেশি গা ছাড়া দিয়ে বসে থাকা সেরকমও কিন্তু নয়। সুতরাং আমার মনে হয় যে সবাই যদি সম্মিলিত প্রচেষ্টায় অ্যা করেন আপনারা সবাই, তাইলে আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। আর আ আগ্রহটা অনেক বড় বিষয়। আগ্রহ নিজের শরীরকেও চনমনে করে তোলে, নিজের বুদ্ধি বিকাশকেও বিকশিত করে। আর উদ্যোগটাও উদ্যোগ উদ্যোগটাকেও সামনে নিয়ে যায়। তো আমার মনে হয় যে এই যে স্পৃহাটা থাকা উচিত, এবং আ রকি এটার নেতৃত্ব বলব না, বা সমন্বয়ক কোঅর্ডিনেটরের ভূমিকায় যদি থাকে বা আরো আপনারা যুক্ত হয়ে আপনাদের মতো করে সুন্দরভাবে করেন, সেটা কিন্তু আমার মনে হয় যে অনেক ভালো হবে আরকি। তো আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা এটা জানাচ্ছি। তো আমার কথার মধ্যে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আ বা উপযাজক মনে করেন, বা যদি মনে হয় যে একটু বেশি করছে, সেজন্য কথা বলছে, সেজন্য আরকি অ্যা আমি আসলে দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদের শুভকামনার জন্যই আমি বলছিলাম। তো আর কি বলব, যে শিক্ষক মানুষ একটু ২-১ টা কথা হয়তো বেশি বলেই ফেলি। এটা তো স্বাভাবিক বিষয়। আ তো এটা হচ্ছে আমার কথা। তো আপনারা কিছু মনে করবেন না। তবে আপনাদের জন্য মানে আরকি এই শুভেচ্ছা, শুভকামনা আন্তরিকতার সাথে আমি উপস্থাপন করছি, এবং সেটা আমি পেশ করলাম আরকি। জি, জি ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহমূলক কিছু কথা বলার জন্য, যেগুলোর মাধ্যমে আমরা চাকরির পথটাকে কনফিডেন্সের সহকারে যাতে এগিয়ে যেতে পারি, এই সমস্ত বিষয়ে আমাদের ধারণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যেহেতু আপনিও এই সংগ্রামটা করেছেন, প্রিলি, লিখিত, ভাইভা ৩ টে ধাপ উত্তীর্ণ হয়েছেন। তো এটা কিন্তু বর্তমানে জি, জি। ধরা যায় বিসিএস এর মতোই বর্তমানে বাংলাদেশে ২টা চাকরি সবথেকে ফেয়ার, যেটা আপনার কোনো মামা, খালু, হ্যাঁ, আত্মীয় কেউ লাগবে না, যেটা হচ্ছে বিসিএস এবং নিবন্ধন। তো আমার হ্যাঁ, মনে হয় বিসিএস মানে পিএসসির অধীনে অনেকগুলো ফেয়ার নিয়োগ হয় জি, আরকি মোটামুটি, হ্যাঁ, তো মনে হয় সেটাই। যারা আমরা এবং ৩ টা ধাপ কিন্তু, হ্যাঁ, ওটা জি, অনেক জি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যে
আহ, এগুলো তো না করলে তো হবে না, মানে আমি যদি না করতাম তাহলে তো হয়তো এই এই মার্কগুলো আসতো না আর কি। জি তবে অবশ্যই। কলেজের হিসাবে আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো মার্ক ছিল আর কি। জি। তো এটা কিন্তু প্রচেষ্টা নিতে হবে, হ্যাঁ, একটু আপনারা কষ্ট করে যখন সময় পাবেন দেখবেন অল্প একটু পরিশ্রম করলেই কিন্তু আহ, অনেক ভালো। আর চাকরি, একটা ভালো মানে চাকরি বা কর্মসংস্থান হয়ে গেলে অন্যরকম একটা অবস্থা আর কি জীবনের। জি। আর তারপরে ওখান থেকে আরো বেটার কিছু করার সুযোগ থাকে আর কি। অবশ্যই। একটা নিশ্চিত হলে সেখান থেকে কিন্তু আরো বেটার কিছু, আরো অনেক বড় কিছু বিসিএস হোক বা যাই হোক, সেখান থেকেও সবকিছুরই বেটার আছে। তাহলে সেখান থেকে কিন্তু বেটার করার অপশনটা সবসময় থেকেই যায়। জি ভাই। আর যদি নাও হয় তাতেও কিন্তু কোনো অতটা অন্তত ইয়ে নেই, যে কোথাও এক জায়গায় তো আমার আছে। মানে মূল কথা হচ্ছে পড়াশোনা করলে কখনো লস হয় না। যেমন বই না, কিনলে। পড়াশোনা তো জি। করতে এর কোনো বিকল্প নাই। হুম। এবং এক্ষেত্রে শুধু বই দেখে পড়ে গতানুগতিক পড়ার চেয়ে আমি তো ওই জন্য বললাম যে একটা সমন্বিত প্রচেষ্টা। যেমন বইয়ে কিন্তু একটা বই অনেক পৃষ্ঠা থাকে। আচ্ছা, এত পৃষ্ঠা পৃথিবীর, আমার স্টুডেন্টদেরকে বলি যে আচ্ছা তোমরা দেখো, তোমরা যদি বুঝে বা চর্চা করে না উপস্থাপন করো, তাহলে এটা কি কখনো সম্ভব যে এই বইটা তুমি হুবহু মুখস্থ করবে এবং হুবহু লিখবে? কারণ পরীক্ষার খাতায় তুমি যদি না লিখো তাহলে তো তোমাকে মার্কস দিবে না। আর তুমি যদি না পড়ো তাহলে তুমিও লিখতেও পারবে না। আর তোমার কি পক্ষে সম্ভব, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব একটা সাবজেক্টের এত বিষয়গুলো একদম ছোটস্থ করা, মুখস্থ করা? তাহলে তুমি মুখস্থ যদি না করতে পারো তাহলে তুমি কিভাবে লিখবে? তাহলে তোমাকে অবশ্যই কোনো না কোনো বিষয় এপ্লাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আমাকে বুঝতে হবে, এবং আমি যেটা বুঝতেছি না সেটা অন্য কেউ বুঝতেছে, তার সাথে আমি শেয়ার করলাম, বা সে আমাকে একটা ধরন নিয়ে আলোচনা করলো, একজন একটা, এই যে ভিজুয়াল ক্লাসগুলো, এই যে আমরা কিন্তু অনলাইন থেকে ক্লাস করে সবকিছু শিখতে পারি, আসলে কিন্তু শেখা যায় না আসলে। আহ, মানে অনলাইন বলতে কি, আমি ইয়ার কথা বলছি, মানে এটার কথা না, এটাও বেশ ভালো ইফেক্টিভ, মানে ক্লাসের কথা আমি যেটা বলছি, যেমন আমাদের একাডেমিক ক্লাসগুলো, এটা হয় কি যে সবাই আসে এবং আসার ফলে এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়। এবং এখানেও কিন্তু সেটা হচ্ছে, যদি একজন এইভাবে আলোচনা করে বা একটা বিষয় সমস্যা সেটা নিয়ে যখন সমাধান করে, তখন কিন্তু অনেক বিষয়গুলো সহজ হয়ে যায়, এবং সহজ হলেই সেটা কিন্তু পরীক্ষার খাতায় উপস্থাপন করা আরো সহজ হয়। তাছাড়া কিন্তু বই দেখে একদম হুবহু পড়ে উপস্থাপন করা এটা কিন্তু ওইভাবে হয় না। আর সময়ের একটা বাধ্যবাধকতা কিন্তু আছে। অনার্স পরীক্ষায় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেমন ইউনিভার্সিটি ভেদে ভিন্নতা থাকতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে ৮০ মার্কের পরীক্ষা ৪ ঘন্টায় নিচ্ছে। অন্যান্য জাহাঙ্গীরনগর যেমন, ওখানেও হচ্ছে এরকম ৮০ মার্কের ৪ ঘন্টা পরীক্ষা হয়। মানে ৮০ বলতে কি আর ২০ মার্কস অন্য থাকে। অর্থাৎ ৪ ক্রেডিটের পরীক্ষার ক্ষেত্রে ৪ ঘন্টা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে ১০০ মার্কসের পরীক্ষা হচ্ছে ৩ ঘন্টায়। আর এটা হচ্ছে প্রতিযোগিতামূলক। যেমন এখানে কিন্তু আ স্কুল, কলেজ, এখানে কিন্তু সবাই যদি A+ পায়, সবাই যদি 99% পায়, তাও কিন্তু ইয়ে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি আরকি। সবাই কিন্তু সমান পাবে না। একটু যে ভালো লিখবে অবশ্যই তাকে ভালো দেওয়ার চেষ্টা করবে যারা মূল্যায়ন করেন আরকি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটা বিবেচ্য বিষয় আরকি। আমার মনে হয় আরকি। সুতরাং শুধু বই বা তথাকথিত মানে পুঁথিগত, মানে অবশ্যই সাপোর্টিং হিসাবে বই আরো অনেক বিষয়গুলো লাগবে। কিন্তু সেগুলো যদি আম উম মানে সবাই মিলে বা এই একজনের অধীনে বা সমন্বয়কের কি বলে? যে সমন্বয়কের সমন্বয়ে যদি সেটা সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু সেটা অনেক, অনেক বেশি সহজ হয়ে যাবে, এবং আমি যখন হুট করে একটা জিনিস পড়তে যাব, তখন সেটা আমার কাছে নতুন অনেক কিছু করতে, আয়ত্ত করতে নতুন। কিন্তু একজন যদি কোনো ইনস্ট্রাকশন দিয়ে দেয়, সেটা কিন্তু আমার জন্য আরকি যথেষ্ট সহজ হয়ে যায়। আমার মনে হয় আরকি। জি, আমার মানে গ্রুপ থেকে একটা প্রশ্ন ছিল আর কি, সবার উদ্দেশ্যে মানে সবার পক্ষ থেকে আর কি। ওটা হচ্ছে আমি জি পঞ্চম বলেন। গণবিজ্ঞপ্তিতে একটা দেখতে পেয়েছিলাম, পঞ্চম গণবিজ্ঞপ্তিটা আমি একটু চেক করছিলাম। চেক করার পরে দেখতে পেলাম যে আমাদের ইবতেদায়ী যে পোস্ট আর কি, জেনারেল জি, শিক্ষক, ওই জেনারেল জি। শিক্ষক আমি আগে জানতাম যে এটা ছিল জুনিয়র শিক্ষক। কোনো প্রাথমিক শাখা যদি থাকে ওইখানে অ্যাপ্লাই করা যেত। এখন দেখতেছি যে না, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে। এটা কি চেঞ্জ হবে নাকি শুধু মাদ্রাসা কেন্দ্রিকই থাকবে?
মানে যারা মাদ্রাসায় ঢুকবেন তারা প্রায় মানে ইবতেদায়ীর মধ্যে আসবেন কিনা, এটাই তো? না, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম যে ইবতদায়ী টিচার, এখন যে হুম। পোস্টার মানে এটা হচ্ছে ইবতদায়ী টিচার, আগে মেবি নাম ছিল জুনিয়র শিক্ষক। জুনিয়র হ্যাঁ। শিক্ষক যখন ছিল এটা মেবি ছিল প্রাথমিক কোনো শাখা যদি স্কুলে থাকে সেখানেও অ্যাপ্লাই করার সুযোগ থাকতো। এখন আমি জি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখতে পেলাম যে সম্পূর্ণ ইবতদায়ী মানে যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসা কেন্দ্রিক এই পোস্টটা অন্য কোনো আর মানে স্কুল বা ইয়াতে করার সুযোগ নেই, শুধু মাদ্রাসাতেই করতে হবে এরকম দেখতে পেলাম আর কি। এটা কি চেঞ্জ হবে নাকি এতটুকুই থাকবে? না, এটা তো যতটুকু আমরা জানি মানে এটা হচ্ছে যে মাদ্রাসার যেটা, এটা ধরেন হচ্ছে জুনিয়র শিক্ষক, এখানে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট কি বলে ইন্টারমিডিয়েট পাস দিয়েও কিন্তু অ্যাপ্লাই করা যেত, কিন্তু স্কুলের ক্ষেত্রে মানে জেনারেল হাই স্কুল বা কলেজের ক্ষেত্রে এখানে কিন্তু অনার্স বা ডিগ্রি এরকম লাগবে। হ্যাঁ, সুতরাং এটা আর কি এখন পর্যন্ত আমি যতটুকু জানি আর কি, এটা মাদ্রাসার জন্য একদম স্পেশাল আর কি, খাস ভাবে ওটা ও ও ও মানে এখন নতুন কোনো নিয়ম বা পরিপত্র জারি না করা পর্যন্ত এরকমই থাকার কথা আর কি। আচ্ছা আচ্ছা, জি আমি উত্তর বুঝতে পেরেছি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখতে পেয়েছি যে 1341টা পোস্ট এই পর্যায়ের জন্য খালি আছে। এর ভিতরে হচ্ছে জি। যে মেল মেল যে কোটা সেটা হচ্ছে 718 জন, আর ফিমেল হ্যাঁ। কোটা হচ্ছে 623 জন। এটা কি কত? ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা, ওটাতে কি বাড়বে? আচ্ছা, এটা হচ্ছে ধরেন পাড়া বা কমার চাহিদা, মানে এটা হচ্ছে মানে কেউ বলতে পারবে না, কারণ হচ্ছে কি মানে এটা ধরেন এই বছর কারা রিটায়ার্ড হয়ে গেল তখন পোস্টটা খালি হলো, কতগুলো খালি হলো সেটার উপর নির্ভর। প্রত্যেকটা মাদ্রাসা কতগুলো পোস্ট ক্রিয়েট করা আছে বা প্রতিষ্ঠান কতগুলো পোস্ট ক্রিয়েট করা আছে এবং কতগুলো যখন চাহিদা দেওয়া হয় তার মধ্যে খালি হয়ে সেটার একটা নিয়ম বা প্রসেস আছে, এর মধ্যে পরিপূর্ণভাবে খালি হলো কিনা। খালি হলেই তখন সেটার এগেইনস্ট এ আপনার রেজুলেশন করে সেটা চাহিদাপত্র দিতে পারে, হ্যাঁ? তো চাহিদাপত্র যদি দেয় তখন মনে করেন যে তখন বোঝা যায়। তো এবছর যেটা দিছে সামনের বছর হয়তো আরো বাড়তে পারে, আবার একটু কমতেও পারে। এটা কিন্তু আমরা জানি না। আবার এবার কিন্তু ফাঁকাও থাকার সম্ভাবনা অনেক আছে আরকি। বিশেষ করে মাদ্রাসার এবং কারিগরি থেকে মানে বিপুল পরিমাণ চাহিদা আসছে। তো এই চাহিদার এগেইনস্ট এ কিন্তু অতগুলো লোক এই নিবন্ধন যেহেতু ২ টা মাত্র দিয়েছে। এই কারণে আমার মনে হয় যে অনেকগুলো পোস্ট ফাঁকা থাকবে এবং পরের বছর আবার ওইগুলোকে যুক্ত করে দিবে এবং এর মাঝে যেগুলো আবার খালি হবে সেগুলোও যুক্ত হবে আরকি। আচ্ছা, জি বুঝতে পেরেছি এটা। আচ্ছা, আরেকটা বিষয় ছিল, আমি যখন নতুন নতুন অর্থাৎ 2000 আমি 17তমতে একবার ট্রাই করছিলাম, আমি প্রিলিতে উত্তীর্ণ হয়নি, যাই হোক আলহামদুলিল্লাহ এই বছর আচ্ছা। 18তমতে প্রিলিতে হয়েছি। এখন সেটা হচ্ছে জি, জি। যখন কংগ্রাচুলেশন। 17তম, জি 17তম যখন দিছিলাম তখন আমাকে বড় ভাই বলতেছে যে এটা উপজেলা ভিত্তিক, যদি উপজেলায় যদি শূন্য পদ না থাকে তাহলে আপনি কোনোদিনও উত্তীর্ণ হতে পারবেন না। তো পরবর্তীতে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, পরে জানলাম যে না, এটা হচ্ছে যে এখন পুরো বাংলাদেশ কেন্দ্রিক, যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। এটা আচ্ছা। কি আ এটার সত্যতা আ কতটুকু বা এই আমাদের বিষয়ে কি সময়েও জানতে ব্যাপারটা চাচ্ছিলাম? মনে হয় এরকমই ছিল আরকি। মানে আপনার উপজেলায় যদি পোস্ট ফাঁকা আগের মানে এই যে এই বছর যেমন এখন যেমন ফাঁকা দিল, এটা ফাঁকা থাকার কারণে পরের সার্কুলার গুলোতে তাকে টিকাতো আরকি। মানে সে যদি ৯০ মার্কও পেয়ে থাকে বা ৯৫ মার্কও পেয়ে থাকে, তাইলে তাকে বাদ দিত। মানে রিটেনে যদি ৯৫ পেয়েও থাকে তাহলে তাকে কিন্তু বাদ দিত। বলত যে মানে কি যেন একটা, আসলে এটা একটা গোপন ক্রাইটেরিয়া আছে কিনা এটা আরকি আমরা অনেক ক্ষেত্রে সমালোচনা করছি এবং আমার অনেক পরিচিত অনেকেই কিন্তু এটার দ্বারা আরকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা হচ্ছে যেহেতু মেরিট লিস্ট করে এবং সেটা জাতীয়ভাবে আনে, পরে দেখা যাচ্ছে যে এটা আপনার আ ওইভাবে যদি উত্তীর্ণ করে যে একটা উপজেলায় যদি না থাকে বা জেলায় যদি না থাকে, তাইলে তাকে সে যত নাম্বারই পাক তাকে উত্তীর্ণ করানো হবে না। এটা একটা মানে আমার কাছে অনেক একটু কঠিন এবং বিষয়টা ভালো মনে হয়নি। কারণ আমার এরকম যথেষ্ট পরিচিত জন, অনেক কাছের জনও এরকম আরকি আমার জানা মতে যথেষ্ট ভালো করছে। এমনকি আমি হাই স্কুলেরটাও দিছিলাম। আমি তখন চাকরিতে ছিলাম আরকি, সরকারি চাকরিতে। কিন্তু তারপরেও আমার হচ্ছে এই কি বলে আপনার যে ২ টাতেই আসছিল, ২ টাতেই দিছিলাম। হ্যাঁ? তো আমার এক ফ্রেন্ড যেটা আমার একটু ইয়ে আরকি ক্লাসমেট। ও হচ্ছে হাই স্কুলের যেটা সেটাতে ৯১ পাইছে। হ্যাঁ? তো
ঠিক আছে। আমার যতটুক ধারণা ওর চেয়ে আমি ওকে ছোট করছি না। ওর চেয়ে কিন্তু আমি ভালো লিখছি। কারণ আমি ছিলাম আমার ডিপার্টমেন্টের ফার্স্ট এবং আমার পুরো ব্যাচের মধ্যে আমার রেজাল্ট ছিল সবচেয়ে বেশি। না রেজাল্ট বেশি হলেই যে পরীক্ষায় ভালো করবে তা না। কিন্তু আমার নিজের উপর আস্থা আছে। আল্লাহর মর্জি। তো সেই হিসাবে কিন্তু আমি তখন আমার একটা ধারণা ছিল যে ওর চেয়ে আমি বেশি মার্ক পাবো আরকি। কিন্তু ওই হাই স্কুলটায় আমাকে কিন্তু দেখাইছে আরকি। মানে ইউ আর নট অ্যালাও বা ইউ আর ফেল এরকম কিছু একটা। হ্যাঁ? এরকম আমার অনেকগুলো আমার অনেক পরিচিতজন সে ওরকম করছে আরকি। তবে আমি পরে শুনছিলাম যে এটা আরকি এই প্রক্রিয়াটা বাদ দিয়ে দিছে। তো এই প্রক্রিয়াটা বাদ দিলে এটা আরকি ভালো দিক এবং বাদ দেওয়া উচিত। যেহেতু জাতীয়ভাবে এটা মেরিট লিস্ট তৈরি করা হয়। তাহলে সেক্ষেত্রে কোথায় ফাঁকা থাকবে না থাকবে, উপজেলায় থাকবে কিনা, জেলায় থাকবে কিনা এটা নিয়ে আরকি আ একজন অনেক বেশি মার্ক পেলেও তাও তাকে বাদ দিয়ে দিচ্ছে। এটা আরকি আমার কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য হয় নাই। তো এখন সম্ভবত বিষয়টা এরকম হয়তোবা নাই। জি। হ্যাঁ, এখন ওইরকমই এখন হচ্ছে যে প্রতি বাংলা মানে পুরো বাংলাদেশে যেখানে পোস্টিং দেয় আর কি ওনারা এনটিএসসি থেকে, যেহেতু গণবিজ্ঞপ্তির একটা রেজাল্ট হবে, ওই রেজাল্ট অনুযায়ী যেখানে হয় ওইখানে সে চাকরি করার সুযোগ থাকে আর কি। এক্ষেত্রে আমি আরেকটু শুনছি যে যদি মার্কস ভালো থাকে লিখিততে, তাহলে হচ্ছে নিজ যে ফার্স্ট চয়েস যেটা দেয়া হয় আর কি, ফার্স্ট চয়েসের উপরে ইয়া করা হয় আর কি, রিকমেন্ডেড করা হয়, এটা অতটুকু জানি। আচ্ছা। আচ্ছা। ওটাই কিন্তু আগে যে ওই এরকম যে নিয়মটা এটা কিন্তু আসলে আমার মনে হয় যে বেশ মানে কঠিন হয়ে যায় আরকি। যদি কারণ চাহিদাপত্র দিচ্ছে আগের নিয়োগে, সেখান থেকে নিয়োগ হয়ে যাচ্ছে। তারপরের নিয়োগ সার্কুলারে লিখিততে যেয়ে যদি ওইটার রেফারেন্সে টানে। কারণ ওইটা তো পূরণ হয়েই গেল। তাইলে সেটা কিভাবে? ওরা তো আর অগ্রিম জানছে না যে এই উপজেলা বা এই জেলা থেকে ফাঁকা হলো। তাই না? যেমন এই যে এটা সার্কুলার দিল এটা শেষ হয়ে গেল। তো এটাই তো পূরণ হয়ে যাবে। তাহলে পরেরটায় এখন লিখিত পরীক্ষা বা হবে পরেরটার জন্য। তাহলে পরেরটার জন্য এখন ফাঁকাটা মানে তারা কিভাবে আন্দাজ করবে? তাই না? এটা আরকি আ আমার মনে হয় যে অতটা ভালো বিষয় নয়। আচ্ছা আর ভাই, আর মিট হ্যাঁ, মিটিং এর টাইম ঠিক প্রায় আছে। শেষের জি, দিকে। জি। আমি হ্যাঁ, জাস্ট প্রায় একটু সময় শেষ। আহ হ্যাঁ, ওভারভিউ দিয়ে আজকে মিটিংটা শেষ করব। হ্যাঁ, মানে কিছু সাজেশন এবং হ্যাঁ, হ্যাঁ, পড়ার ঠিক আছে, বিষয়টাই করে দেব। আহ, ঠিক আছে। আপনি আচ্ছা তাহলে ঠিক আছে। জি, জি, তুমি তাহলে করো আরকি। আমি অ্যা বেশি সময় নাই ১৪ মিনিটের মতো জি, আছে। জি। অনেক আমাদের কথাই সাথে হলো আরকি। জি, অনেক ধন্যবাদ। অনেকের প্রশ্নের উত্তর দিলেন। আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা আবার কোনো দরকার হলে তাহলে সবাই জি, ওকে ভাই। যদি জানায় থ্যাংক তাহলে ইউ আমি সো জানাবো। মাচ। ঠিক ওকে। আছে। আচ্ছা ঠিক আছে। সবার শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাদের সংক্ষেপে একটা বিষয় দেখাই। অনেকে হয়তোবা লিভ নিয়েছেন। আহ, আমি স্ক্রিন শেয়ার করি, দেখতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। যেমন আমরা জি ভাইয়া দেখা যাচ্ছে। এই সাজেশন নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে, তো আমি মানে এতটুকু বুঝতে পারছি না যে এই সাজেশন নিয়ে এত কথা হবে। কারণ এটা অনেকে বলছে যে বাজার থেকে বই কিনে ছাপিয়ে দেওয়া। তো এটা হলে ভাই মানে এই ধরনের জালিয়াতি বা দুই নম্বরই করা মন মানসিকতা আমার নেই। ঠিক আছে, অনেক অ্যানালাইসিস করে সুন্দর করে এটা আপনাদের জন্য রিসার্চ করে বানানো। কিন্তু দেখা যাচ্ছে সাজেশনটা। জি, দেখা যাচ্ছে। হুম। আহ, এখানে এটা সিলেবাস কোথা থেকে কি আসবে। আহ, এই যে এখন সিলেবাসে কিন্তু একটা বিষয় দেখেন, এই যে যেমন ব্যাকরণে সমাস, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু, বিপরীত শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, এই যে এতগুলো আইটেম, 8 থেকে 10টা আইটেম। এখান থেকে আপনি যদি জাস্ট 2টা আইটেম পড়েন, ওই 2টা আইটেমে কিন্তু 2টা থেকে 3টা, 8টার ভিতরে যদি আপনি 3টা পড়েন, ওই 3টাই কিন্তু আপনার চলে আসবে। তো এই কোন 3টা আপনাকে পড়তে হবে সেই গাইডলাইন কিন্তু আমি আপনাকে দিব। কিন্তু আপনি নিজে নিজে এখনই জানতে পারবেন না যে আমি কোন 3টা পড়লে আসবে। তো যেহেতু সময় শর্ট, আর 3টা যদি আপনি মানে
প্রথমেই অনেকগুলো বিষয় বাদ দিয়ে প্রথম 3টা যদি পড়তে পারেন, দেখা যাচ্ছে এগুলো খুব ভালোভাবে পড়তে পারবেন আর অনেক মার্কস তুলতে পারবেন। আর তো ঠিক প্রত্যেকটা বিষয় কিন্তু আমি অতিরিক্ত অংশ বাদ দিয়ে জাস্ট যে মেন বিষয়গুলো পড়লে আপনার হয়ে যাবে সেগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যেমন এখানে আমি সমাসটা রাখছি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ আর সন্ধি এগুলো রাখছি। যেমন সমার্থক শব্দ এগুলো, সরি এখানে সন্ধি, যেমন অন্বেষণ, অন্বেষণের সন্ধি বিচ্ছেদ অনু প্লাস এষণ, অত্যাচার অতি প্লাস আচার। তো এইভাবে আপনাদের এখন মুখস্থ রাখতে হবে এটা। এখন A to Z বিস্তারিত রুলস মেনে পড়ার সময় এখন নেই আপনাদের, জাস্ট এখানে কিছু আছে এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কিছু কিছু বিষয় দেখাই। তারপরে এখানে যেমন আছে সমাস, পরীক্ষায় আসার মতো কিছু সমাস, মানে কিছু নিয়ম এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। তো এগুলো থেকে কিন্তু আপনারা আশা করি সুন্দরভাবে একটা কমন পাবেন, এবং মুখস্থ করার যে টেকনিক এটাও আপনাদের আমি দেখাবো। আর পাশাপাশি এই যে এখানে কিন্তু সমার্থক শব্দ আছে, সমার্থক শব্দ পড়ারও কিছু টেকনিক আছে, আমি এগুলো জানাবো। আর পাশাপাশি ইংলিশ অংশে আমি যাচ্ছি। যেমন এই যে ইংলিশ অংশে একটা কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে কিভাবে অ্যান্সার করতে হয়। এখানে কিন্তু এটা আপনার কখনোই কমন আসবে না। তো এটা কিন্তু লেখার বা পড়ার কিন্তু সিস্টেম আছে, এটা আপনাদের জানতে হবে। তো এটা আপনারা নিজে নিজে জানতে পারবেন, হয়তো বা সবাই যে জানতে পারবেন না তা না, অনেকের মেধা ভালো, ক্রিয়েটিভিটি আছে, তারা জানতে পারবেন। তবে এই গাইডলাইন নিয়ে কিন্তু আপনাদের সাথে নিয়ে আমি এগোচ্ছি। শুনতে পারছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকে হয়তো মানে লেফট গ্রুপ থেকে লিভ নিয়েছে। এখন ভাই লেখাপড়ার বিষয়টা হচ্ছে ধৈর্য প্রত্যেকটা ক্ষেত্রেই। এই যে ভাই উনি একজন কলেজ প্রভাষক, 14তম নিবন্ধনে ঠিক আছে। তো একজন কলেজ প্রভাষক কিন্তু ভাই চারটেখানি কথা না, অনেক পরিশ্রম এবং সাধনার ফলে কিন্তু একজন কলেজ প্রভাষক হওয়া যায়। তারপরে ভাই কিন্তু সায়েন্সের ছাত্র ছিলেন এবং সায়েন্সের একজন শিক্ষক। তো উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, জার্নি, লাইফ জার্নিটা। আচ্ছা, তো হয়তো অনেক সময় ওই সময় লিভ নিয়েছে অনেকেই দেখলাম। আচ্ছা, নিক, সমস্যা নেই। ইংলিশ পার্টে এই যে এখান থেকে কীভাবে প্রশ্নের আনসারগুলো করতে হবে এগুলো তো আপনাদের জানতে হবে ভাই। বই কিনে জাস্ট নিজে নিজে পড়লেই অনেক সময় হয়ে যায় না, যদি একজন গাইডলাইন দেয় তো অবশ্যই একটু ভালো হয় বোঝার ক্ষেত্রে। আমি যদি প্রত্যেকটা, যখন একটা সাপোজ ক্লাস নিব, সাপোজ এই যে এখানে প্যাসেজ, এটা যদি আমি প্রত্যেকটা লাইনের বাংলা করে দিই, অবশ্যই আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন। এইভাবে আমি আপনাদের নিয়ে আগাতে চাচ্ছিলাম, কিন্তু অনেকের নেগেটিভ কমেন্ট পাচ্ছি বা নেগেটিভ মাইন্ড, যেগুলো আসলে খুবই নিরুৎসাহিত করে আমাদের এবং আপনাদের সবারই। আচ্ছা, যাই হোক, জাস্ট সংক্ষিপ্ত একটা ওভারভিউ দিচ্ছি। তো এই যে একটা প্যাসেজ আসে, প্যাসেজ থেকে 4টে প্রশ্ন হয়, এক একটা প্রশ্নের মার্ক কিন্তু 1। যেমন হাউ ক্যান এ ম্যান প্রসপার ইন লাইফ, একটা মানুষ কিভাবে জীবনে অগ্রসর হতে পারে। তো এই প্যাসেজটা আপনি যখনই পড়বেন পুরা, তখনই কিন্তু এটার অ্যান্সার দিতে পারবেন। এক লাইনে অ্যান্সার দিতে হবে, এটার মার্ক 1 থাকবে। তো এইভাবে। আর গিভ এ সাবটাইটেল টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে আপনি কি শিখলেন, সুন্দর একটা টাইটেল 1 লাইনে লিখতে হবে, যেটার মার্ক থাকবে 1। আরেকবার থাকবে কি, প্যাসেজ থেকে একটা সামারিজ লিখতে হবে, অর্থাৎ এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 4 থেকে 5টা লাইন আপনি যদি লিখতে পারেন, তাহলে এখানে কিন্তু এখানে 5 মার্ক, এই সামারাইজের জন্য 5 মার্ক, যেটা আমরা এসএসসি ইন্টারে লিখে আসছি। আর বিষয়টা এমন না যে আপনি এখান থেকে 4-5 লাইন তুলে দিলেন আর আপনাকে 5 মার্ক দিয়ে দিল, বিষয়টা এমন না। আপনাকে সুন্দর করে সাজিয়ে একটা টেকনিকে যদি লিখতে পারেন, তাহলে কিন্তু এখানে 5-এর মধ্যে 5 তো দিবে না কখনো, 4 পাওয়া সম্ভব। তো এইগুলোই কিন্তু আমার মূল বিষয়বস্তু, যাতে আপনারা হেল্প পান। এখন ভাই একটা সাজেশন বানিয়ে আপনাদের দিয়ে কিন্তু আমি আমার দায়িত্ব শেষ করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আমি আপনাদের সাথে থেকে আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে আপনারা যাতে ভালোভাবে এগোতে পারেন, সেই প্রসেসটাই কিন্তু আমি এগোতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জিংয়ের ব্যাপার আছে, এই যে এখানে বেশ কিছু রুলস আছে ব্যতিক্রমী। তো এগুলো যদি আমি চাচ্ছিলাম যে সাজেশনটা আপনারা নিলে দেখা যাচ্ছে আমি দ্রুত এগুলো এক্সপ্লেন করতে। এই যে এখানে কিছু রুলস আছে,
এগুলো যদি আমি আপনাদের বোঝাই, এখান থেকে আপনারা ইজিলি কিন্তু বুঝতে পারবেন। মডেল অক্সিলারি ভার্বযুক্ত ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম, বেশ কিছু রুলস আছে। আর আমি বোঝাইলে অবশ্যই আপনারা আশা করি আপনাদের ভিতরে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে, সন্দেহ থাকবে না, বা ক্লিয়ার হতে পারবেন বিষয়টা। তারপর দেখে হয়তো বা অনেক মানে মনে হতে পারে যে এতগুলো বিষয় কিভাবে করব। আসলে আমি এতটুকু বলতে পারি, আমার সাথে থাকলে ইনশাল্লাহ কঠিন মনে হবে না। এবং আর্টিকেল, এই যে আর্টিকেলের কিছু রুলস আছে, এগুলো যদি আপনারা প্র্যাকটিক্যালি আমি আপনাদের বোঝাই, ইনশাল্লাহ আপনারা পারবেন, আমি বিশ্বাস করি। এবং প্রত্যেকটা মানে যেগুলো প্রয়োজন, সিলেবাসে কিন্তু অনেকগুলো টপিক আছে ইংলিশের, সেগুলো কিন্তু আপনারা দেখেছেন। তার ভিতর থেকে বাছাই করে যেগুলো পড়া উচিত আমার মনে হয়, সেগুলোই কিন্তু আপনাদের জন্য রাখছি বা এখানে সাজেশন আকারে দেওয়া। এবং রাইট ফ্রম ভার্বের একটা বিষয় আছে, তো এগুলো কিন্তু সুন্দর করে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় এই ধরনের প্রশ্ন আসলে ইজিলি অ্যান্সার করতে পারবেন। তারপরে রাইট ফর্ম ভার্বের পরে যে ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশন, এখানে মাত্র 100টার মতো প্রিপোজিশন আছে, তো এগুলো পড়লে কিন্তু আপনারা এনাফ কমন পাওয়ার জন্য। আর যখনই আপনি এটা বাংলা করে পড়বেন, আমি কিছু লাইন ধরাই দেবো আপনাদের, যেভাবে পড়লে খুব ইজিলি বুঝতে পারবেন, ওইভাবে বাংলা করে পড়লে কিন্তু আপনাদের কাছে মনে হবে না যে এত পড়া। মানে মূল বিষয়বস্তু হচ্ছে আপনারা যখন একটা বিষয়, যখন কোনো কিছু নিয়ে পড়াশোনা করবেন, ওইটার মধ্যে যদি একটা আনন্দ খুঁজে পান, যে বুঝতে পারেন যে ভালো লাগে, তখন কিন্তু পড়া যতই বেশি হোক, তখন কিন্তু ওটা বিরক্তি মনে হবে না, অনেক ভালোই মনে হবে। তো আমরা পড়ার ভিতরে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করব। না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এভাবেই পড়ি। যখন একটা বিষয় টপিক লেসন বোঝার মানে পড়ি, তখন আমি চেষ্টা করি এটার ভিতরে প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ পাওয়া যায় কি না, এবং এটার মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি, যাতে আমার পড়াটা আনন্দের মাধ্যমে হয়, কষ্ট করে না হয়। আর যেটা আনন্দের মাধ্যমে শেখা হয়, সেটা কিন্তু অনেক মনে থাকে। আচ্ছা, তারপর ট্রান্সলেশন আছে, এগুলো কিন্তু অনেক বোঝার বিষয়। আমি আপনাদের ইনশাল্লাহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। মানে এক কথায় ইজি মনে হবে আপনাদের কাছে আমি যদি আপনাদের বোঝাই দিই। এবং অ্যাপ্লিকেশন, এই যে কোন অ্যাপ্লিকেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা এখান থেকে পাবেন। তারপর একটা সুন্দর একটা ব্যাপার, যেমন গুড সাইড প্যারাগ্রাফের অনেকগুলো প্যারাগ্রাফ আপনাকে পড়া লাগবে না, কারণ প্যারাগ্রাফ কখনোই কমন আসবে না, কিন্তু এখানে জাস্ট 2টা রুলস আছে। এই যে 2টা রুলস যদি মনে সুন্দর করে পড়তে পারেন, তাহলে গুড সাইডে যেমন এই যে টেকনোলজি যত বিষয় যতগুলো আছে, এগুলো লিখতে পারবেন। ব্যাড সাইডে বিভিন্ন প্রবলেম, এই বিষয় কিন্তু এটা যদি পড়েন, তো আপনার প্যারাগ্রাফটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের বিষয়বস্তু ছিল এটাই। এখন আপনাদেরকে সিরিয়াস হতে হবে, এবং টাইম খুব বেশি যেহেতু নেই, মনোযোগ দিয়ে আপনাদের। আর বিষয়টা এমন না যে আপনাদের আমার কাছ থেকে সাজেশন নেওয়াই লাগবে, না হলে এগোতে পারবেন না, বিষয়টা এমন না। সাজেশনটা এমন একটা বিষয় যে যেখানে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো থাকবে, যাতে আপনারা স্বল্প আকারে টাইমিং নিয়ে বিষয়গুলো গ্রাবিং করতে পারেন, অর্থাৎ আয়ত্তে আনতে পারেন, এই জন্যই আর কি। আর আমি অবশ্যই আপনাদের গাইডলাইন দেবো। আজকে একটা ওভারভিউ ক্লাস হলো সব মিলিয়ে, এবং ওভারভিউ বলতে বোঝেনি, তো টাইম আর 3 মিনিট আছে, আমি শেষ করছি। তো এটার মধ্যে আমি দেখাচ্ছে সাপ্তাহিক একটা পরীক্ষা নেওয়ার ট্রাই করলাম, ভয়েসের উপরে, আর্টিকেলের উপরে, বা গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে। তো ভাই, একটা বিষয় বারবার প্র্যাকটিস করলে কিন্তু এমনিতেই বিষয়টা ইজি হয়ে যায়, আর পরীক্ষা হলে সেটা ইজিলি পারবেন, একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের মানে আমার আপনাদের ভালোর জন্য বলছি, যে আপনাদের যদি সামর্থ্য বা অ্যাবিলিটি থাকে, আপনারা আশা করছি সাজেশনটি দ্রুত অর্ডার করার মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদের সবার কাছে সাজেশন থাকলে আমি টপিক ভিত্তিক, টপিক অনুযায়ী ক্লাস নিতে পারবো, এতে আপনাদের সুবিধা হবে। আর যেহেতু এখন অর্ডার করতে পারছেন না, বা অনেকের কাছে না থাকলে, আমি আমার মতো করে সাজেশন থেকেই আমি আপনাদের ক্লাস নিব। তো আশা করি আপনারা অ্যাক্টিভ থাকেন। আমি চাই যে আপনারা পরীক্ষায় ভালো একটা মার্কস তোলার মাধ্যমে একটা চাকরি পান, নিজের হতাশা এবং পরিবারের হতাশা দূর করেন।
এটা আমার উদ্দেশ্য ভাই। আমি একজন সমাজকর্মের ছাত্র হয়ে এটা কিন্তু আমার একটা দায়িত্ব বলতে পারেন। সমাজের মানুষের বা দেশের মানুষের কল্যাণের জন্য কি করা উচিত, এটা কিন্তু একজন সমাজকর্মীর দায়িত্ব। তো আমার এটা দায়িত্বের ভিতরে পড়ে। আর মানুষকে হেল্প করতে বা মানুষের পাশে থাকতে আমার অনেক ভালো লাগে, যেই জন্য আমার এই উদ্যোগ। এখন তো আপনারা জয়েন দিচ্ছেন, মিটিংয়ের টাইমও শেষ, অনেকগুলো কথা হচ্ছে। আমি আচ্ছা, এটা রেকর্ড আছে, এটা আমি ক্লাস আকার ইউটিউবে আপলোড দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, গ্রুপে দিয়ে দেবো। আর আপনারা সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য বেস্ট অফ লাক। আজকের টাইম শেষ। আসসালামু আলাইকুম।